তখন সিপাহী বিদ্রোহ শেষ, মধ্য গগনে ব্রিটিশ রাজ, জমজমাট বাবু কালচার। উত্তর কলকাতার চোরবাগানে দুর্গাপুজো শুরু করলেন রাজা রামচন্দ্র চট্টোপাধ্যায়। 5 পগলা সেই বাড়ির পুজোর আজ কি অবস্থা, কতটুকুই বা ঠাটবাট বজায় রয়েছে সেই পুজোর। চলুন উঁকি দেওয়া যাক অন্দরমহলে, দেখে নেওয়া যাক কি বিশেষত্ব চ্যাটার্জি বাড়ির পুজোর। আজকে আমার হৃদয়ে মাঝে ধাই ধপাধপ তবলা বাজে, রাম ঘটাঘট ঘ্যাচাং ঘ্যাচ, কথা এবারে কথার প্যাঁচ। আর কথার প্যাঁচ না বাড়িয়ে সোজাসুজি ঢুকে পড়েছি চোরবাগানে চ্যাটার্জি বাড়ির পুজো। এই পুজো 154 বছর ধরে হয়ে চলেছে। সেই ঐতিহ্য, সেই রকম দিনের সময় সমস্ত কিছু তারা ধরে রেখেছেন, না বদলে গেছে সময়ের সাথে অনেক কিছু। এই বাড়িরও একটা নিজস্ব গল্প আছে, আমি শুনেছি। তাহলে আসুন আমরা এইখানে সময় নষ্ট না করে সোজা ঢুকে যাই চোরবাগানের চ্যাটার্জি বাড়ির পুজো। আসুন আমার সঙ্গে। দেখুন, একদম পৌঁছে গেছি চট্টোপাধ্যায় পরিবারের কর্তাদের মাঝখানে। তাদের সাথে আলাপ করব, জেনে নেব এই পুজোর পেছনের নানা ঘটনা, নানা গল্প। আগে এখানে ঠাকুর তৈরি হতো, কিন্তু বোধহয় 32-33 সালের পর ঠাকুর কুমোরটুলিতে তৈরি হয়। রথের দিন আমরা বায়না করে আসি, তারপর কাঠামো পুজো হয় আমরা জন্মাষ্টমীর দিন। জন্মাষ্টমীর পরে যেমন আস্তে আস্তে হয়, ঠাকুর তৈরি হলো। মহালয়ার পর, মহালয়ার দিন আমাদের চক্ষুদান করা হয় মায়ের। তারপরে আমরা দ্বিতীয়ার দিন ঠাকুর মাকে নিয়ে আসি, আমাদের দালানে বসাই। এই হচ্ছে মেন জিনিস। এরপর আমাদের ষষ্ঠীর দিন বোধন বসে, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী, যেমন পুজো। বলছিলাম যে 154 বছর আগে যে রীতি শুরু হয়েছিল, এখনো কি সেই রীতি মেনেই পুজো হয়? একদম। আমাদের একটা বই আছে, সেই বইতে সমস্ত লেখা থাকে এবং সেই অনুযায়ী আমরা সমস্ত কিছু আজ অব্দি পুঙ্খানুপুঙ্খানুরূপে সেইটা মেনে চলছি। একটা জিনিস, পুজো, এই পুজোটা তো ক্রমান্বয়ে হয়ে আসছে। তো আমাদের এখানেতে প্যান্ডেল যারা বাঁধেন, ঠাকুর যারা করেন, তারা মোটামুটি একই বংশানুক্রমে তারা হয়ে আসছেন। তাদের আমরা কখনোই চেঞ্জ করিনি। যার যিনি ঠাকুর সেই সময় থেকে তৈরি করতেন, যতদিন বাড়িতে তৈরি করতেন তাদের ফ্যামিলি করতো, যখন কুমোরটুলি থেকে আসছে তাদের ফ্যামিলি করছে। তো সেই জায়গাতে আমাদের মানে কোনো কিছু চেঞ্জ নেই। বাড়িতে তো পুজোর সময়তে আগে নাটকের একটা চল ছিল। তো কিছু কিছু সময়তে নাটক হয়েছে, কিছু সময়তে আবার নাটক বন্ধ হয়েছে। পুজোর সময়তে 2-1বার 1-2জন বাড়ির লোকও মারা গেছেন। তো সেই সময়তে যদিও পুজো বন্ধ টন্ধ কিছু হয়নি, আমাদের বাড়ির এই ভাগ্নেরা সবাই এই কাজটাতে এগিয়ে আসেন। তো যাই হোক, তো সেখানেতে নাটকের রিহার্সাল হতো, বাড়ির বড়রাও একটা সময়তে নাটক করতেন, করতেন। তো এই হয়ে আসা জায়গা। আমাদের পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমরা ভোগ, আমাদের পুজোর ভোগ, এই ভোগটা আমরা বাড়ির যারা ছেলেরা এবং বাড়ির ভাগ্নেরা বা যাদের মানে উপনয়ন হয়ে গেছে, তারা নিজেরা হাতে রান্না করে মাকে এই ভোগটা পরিবেশন করা হয়। আচ্ছা, আমাদের এই পরিবেশনে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোন দিন কি ভোগ হবে, এটা আমাদের পূর্বপুরুষ খাতায় লিখে গেছেন। আমরা সেইটা ফলো করে এখনো পর্যন্ত সেটা চালিয়ে আসছি। ভাত, খিচুড়ি, মাছ ভাজা, ডাল, শুক্তো, চাটনি, মাছ,
পায়েস, মিষ্টি, এইগুলো হচ্ছে আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী 3 দিনের প্রতিদিনের মেনু। এছাড়া সপ্তমীতে এই লাউ চিংড়ি, অষ্টমীতে শাকের ঘন্ট, নবমীতে ভেটকি মাছের ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, এইসব আমাদের হয়। দশমীর দিন মা দুর্গাকে আমরা একটি গান গেয়ে বিদায় জানাই। সেই গানটা আমাদের কিন্তু চিরাচরিত, বহুদিন ধরে হয়ে আসছে এবং একটি বিশেষ সঙ্গীত আমরা গেয়ে মাকে আমরা চোখের জলে বিদায় জানাই। আমরা দালানে যখন মাকে হাত জোড় করে বিদায় জানাই, আমরা অশ্রুপ্লাবিত হয়ে যাই যে মা তুমি আবার এসো, আবার যাদের তুমি এবছর দেখে যাচ্ছ তাদের যেন আবার ফিরে এসে তোমরা দেখতে পাও। এই আমাদের পরিবারের পুজোর বিশেষত্ব। যেমন ওরা বলেছিলেন যে বিজয়া দশমীর দিন মাকে যখন ভাসান দেওয়া হয় এই প্রার্থনা সঙ্গীত ওরা করেন এবং তখন চোখের জলে মাকে বিদায় দেন। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, এই যে ওনারা গানটা গাইলেন আজকে মহালয়ার কত আগে, আকাশ থেকে বৃষ্টি নামছে, মনে হয় এটা মায়েরই আশীর্বাদ। আশা রাখবো এই চোরবাগানের চট্টোপাধ্যায় পরিবারের পুজো সাফল্যের সাথে হোক। মা দুর্গার অস্ত্র শস্ত্র গয়না, মানে বোঝাই যাচ্ছে 154 বছর পুজোর, তাহলে নিশ্চয়ই গয়না সোনারই হবে। হ্যাঁ, গয়না পুরো সোনার হয় এবং মা আসার পরে আমরা বিশেষ করে আমি আর আমার হাজবেন্ড বেশি মেনলি ব্যাপারটায় থাকি, মাকে সোনার গয়না দিয়ে পড়াই। 10টা হাতে 10 রকম গয়না, পা এবং লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ প্রত্যেকের গলা, হাত, মাথা, পা, কানের দুল অবধি প্রত্যেকটা জিনিস, সিথি, নথ, হাত, পায়ের নুপুর সব কিছু আমরা পুজোর আগে ঠাকুর আসার পরে গয়না পরাই। আর মানে শাড়ি পরানো হয়ে গেলে শাড়িটা কুমোরটুলি থেকে, হ্যাঁ শাড়িটা কিন্তু যিনি ঠাকুর তৈরি করেন কুমোরটুলি থেকে এসেই শাড়িটা পরিয়ে দেন। শাড়িটা কিন্তু প্রত্যেক বছর, হ্যাঁ আমরা দিই এবং প্রত্যেক বছরই নতুন বেনারসি পরানো হয়। মোটামুটি মা লালের ধরনেরই হয়, লাল পুরো লাল, না হলে হ্যাঁ হয় পুরো লাল, না হলে লালের মতন এই রানী কালার বা একটু অরেঞ্জ, এরকম এক এক বছর থাকে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সব প্রত্যেকেই কিন্তু নতুন বেনারসি করে। আমাদের ষষ্ঠীর দিনকেও কিন্তু আমরা একটা সাজার ব্যাপার আছে। ষষ্ঠীর দিনকে কথিত আছে মা বেলতলায় সে বিশ্রাম নেয়। আমরা সেই বেল গাছ তো আমরা দেখাতে পারি না, তবুও আমাদের একটা বেলতলা করা হয়, করে মা দুর্গা সেখানে বিশ্রাম নেয়। আমরা ষষ্ঠীর দিনকে বেশ মাঝ রাত্রিরে মানে খুব সাজগোজ করে মাকে বেলতলা থেকে বরণ করে নিয়ে আসি। সেটাও একটা দেখবার মতো। বহু আগে বাড়ির কর্তারা ঢাক বাজাতো, বাড়ির এত বউরা অলংকার পরতো, যার জন্য বাড়ির দরজা বন্ধ করে বাড়ির কর্তারা তখন নিজেরা ঢাক বাজাতো। আমাদের সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের জেনারেশনে সবাই এই পুজোটাকে খুব মানে অন্যভাবে এনজয় করে, বাইরে যাওয়া, খাওয়া, ঘোরাফেরা এই ব্যাপারগুলোতে। কিন্তু আমার সেই জিনিসটা আমি একদমই করি না, খুব কম। মানে সেই যদি একবার কেউ দেখা করতে বলে বাইরে, কিন্তু বাড়ি ছেড়ে বেরোনোর ব্যাপারটা একদম ইচ্ছে করে না এই সময়। আমি পুজোর সময় আমার দাদা আমার পাশে দাঁড়িয়ে আছে, যেমন বললো, আমি কোনোদিন এখনো পর্যন্ত কোনোদিন ম্যাডাক স্কোয়ারের ঠাকুর দেখতে যাইনি। আমার কাছে ম্যাডাক স্কোয়ার, বাদামতলা আসার সঙ্গ সবই আমার বাড়ির পুজো।
আমি পুরো সময়টা আমাদের বাড়ির রান্না থেকে শুরু করে সন্ধেবেলা দাদাদের সঙ্গে আড্ডা থেকে শুরু করে এই হিসেবেই এনজয় করি। সময় শেষ হয়ে গেছে, এবার আমার বিদায় নেবার পালা। কিন্তু বিদায় এমনি নেব না, এই প্রতিশ্রুতিতে নেব যে আমি আবার ফিরে আসবো। এতক্ষণ ধরে যা বর্ণনা শুনলাম সেটা নিজের চোখে একবার দেখবো না। আপনাদেরও নেমন্তন্ন রইল, আসবেন চোরবাগানে চাটুজ্জে বাড়ির পুজো দেখতে।